হাই স্টুডেন্টস, ব্যালেন্স অফ পেমেন্টসের এই শেষ পর্যায়ে উপনীত হয়ে এবং গোটা বাকি যেসব ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখে এই শেষ পর্যায়ে শেষ ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আরও একটি কারণে আরও বেশি ধন্যবাদ জানাই এই কারণে যে আমি কেমিস্ট্রি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এবং কেমিস্ট্রি বিজ্ঞানী হওয়া সত্ত্বেও তোমরা আমাকে আমার উপর এতটা ভরসা করেছো যে অর্থনীতির ভিডিও বানালাম এবং তোমরা খুবই আগ্রহের সঙ্গে সেই এবং বিশ্বাসের সঙ্গে এই ভিডিওগুলো দেখলে বলে আমি সকলকে ধন্যবাদ জানাই। যদি কোনো কারণে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তবে আমাকে অবশ্যই তুমি বলবে। আমাকে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাতে পারো অথবা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে কি 8945819872। তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো এবং সঙ্গে যদি কেউ চাও যে আমার গ্রুপে জয়েন করবে ডিরেক্টলি এই ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেতে যদি চাও তবে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, সেটা তুমি রেলওয়ের পরীক্ষা হতে পারে বা WBCS বা ইউপিএসসি পরীক্ষা হতে পারে। আচ্ছা, এই ভিডিওটাকে মানে মূল টপিকে যাওয়ার আগে আমি আমার বন্ধুদেরকে এবং দাদা দিদিদের সিনিয়রদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ কি না এই চ্যাপ্টারটা আমার খুব একটা বেশি আইডিয়া ছিল না, মানে যেখানে যেখানে আমি মানে আটকে গেছিলাম সেখানে আমি বন্ধু বান্ধবী বা দাদা দিদিদেরকে আমি হেল্প নিয়েছি। যেমন কি আমার বন্ধুদের মধ্যে আছে কৌশিক লস্কর, সুপ্রতীক ভৌমিক, মোহাম্মদ সাবির আর শিবু পাল। কৌশিক লস্কর হচ্ছে কি কলেজ লাইফেরই আমার এক বন্ধু, যার সঙ্গে প্রায় আমার ঝগড়া লেগেছিল। ও এখন সাব ইন্সপেক্টর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তো ওকে আমি জ্বালিয়েছি। তারপর সুপ্রতীক আর সাবির এরা ব্যাংকে চাকরি করে। সুপ্রতীক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পিও গ্রেডের প্রবেশনারি অফিসার। তারপর কানাডা ব্যাংক। আর হচ্ছে সাবির হচ্ছে এও আমার সঙ্গেই পড়তো এক সময় কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরই, তো এখন ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করছে। শিবু পাল আমরা একসঙ্গেই আমরা প্রিপারেশন নেই ইউপিএসসি সিভিল সার্ভিসের রিসেন্টলি। তারপর সিনিয়রদের মধ্যে শাইনদা, ঋষিকাদিরকে আমি ফোন করেছি, দিদি আমাকে এই জায়গাটুকু বুঝিয়ে দাও আমাকে। তো এত জনের কাছ থেকে আমি হেল্প নিয়েছি, তাদেরকে সম্মান তারা হেল্প করার জন্য আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। আচ্ছা, কথা না বাড়িয়ে চলো আমরা এই শেষ টপিককে শেষ করে দিই। আচ্ছা, আজকের টপিকে থাকছে টুইন ডেফিসিট হাইপোথিসিস আর হচ্ছে জে কার্ভ। টুইন ডেফিসিট হাইপোথিসিস কি জিনিস? আচ্ছা, যখন কোনো একটি অর্থনীতিতে ফিসকাল ডেফিসিট এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দুটোই দেখা যায় তখন হচ্ছে কি তখন সেটাকে টুইন ডেফিসিট বলা হয়। আচ্ছা, ফিসকাল ডেফিসিট কি? এটা আমরা ফিসকাল পলিসি টপিকের পড়বো মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে, তো নেক্সট চ্যাপ্টারের জন্য একটু ওয়েট করো। আর কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা আমরা এই চ্যাপ্টারেরই দ্বিতীয় পার্টে পড়েছি, তো যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে টুইন ডেফিসিট কি? টুইন ডেফিসিট হচ্ছে কি ফিসকাল পলিসি আর হচ্ছে ফিসকাল ডেফিসিট আর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের সম্মিলিত অংশ, যেটাকে আমরা টুইন ডেফিসিট বলি। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে জে কার্ভ সম্বন্ধে। আচ্ছা, জে কার্ভটা কখন প্রযোজ্য আমি সেটা বলে নিই আগে। যখন ইন্ডিয়ান রুপি মানে রুপির দাম কমে যায়, মানে $1 কিনতে সাপোজ ধরো এখন 80 রুপি লাগে, কিন্তু সেটাই দেখা গেল কয়েকদিন পর এমন হলো $1 কিনতে আমাদের লাগছে 85 রুপি, মানে রুপির দাম কমে গেল, ডলারের দাম বেড়ে গেল। আচ্ছা, এবার একটু ভাবো যে ইন্ডিয়ার তোমার একটা মেশিন দরকার পড়ে, ইউএসএ থেকে একটা মেশিন নিয়ে আসবে, সেই মেশিনের দাম 80 মানে $1, তো 80 টাকা দিয়ে তুমি সেই মেশিনটাকে কিনতে হচ্ছে। তো এবার সেই রুপির দাম কমে যাওয়াতে দেখা গেল সেটা
এবার সেই মেশিনটাকেই কিনতে গিয়ে তোমার খরচ হচ্ছে 85 বা 90 রুপি তোমার খরচা হচ্ছে, তো 5-10 রুপি তোমার বেশি লাগতেছে। তার মানে কি, যে ইম্পোর্টের পরিমাণটা এক্সপোর্টের পরিমাণের তুলনায় বেশি হয়ে গেল। আবার আমরা সেকেন্ড পার্টে পড়েছি যে যদি ইম্পোর্টের পরিমাণটা বেশি হয়, এক্সপোর্টের পরিমাণটা কম হয়, তখন সেটাকে বলা হয় ডেফিসিট। আর যদি এক্সপোর্টের পরিমাণটা বেশি হয় এবং ইম্পোর্টের পরিমাণটা কম হয়, তখন সেটা হয় সারপ্লাস। তার মানে কি, যখন হচ্ছে কি আমি ধরে নিলাম যে কি বলে তখন ইকুইলিব্রিয়ামে আছে, একটা সিচুয়েশন এমন হলো যে ইকুইলিব্রিয়াম আছে, মানে তার মানে না ডেফিসিট না সারপ্লাস, মানে ইকুইলিব্রিয়ামে সাম্যাবস্থাতে আছে একটা, যে তার মানে 0-0-তে আছে। ধরলাম হচ্ছে কি এটাই হচ্ছে কি কার্ভ, দেখে নাও বোঝো একটু, যে এই মানে কি দাগটা নির্দেশ করছে যে 0 থেকে উপরের দিকে নির্দেশ করছে সারপ্লাস, মানে যখন এক্সপোর্টের পরিমাণটা বেশি ইম্পোর্টের পরিমাণটা কম। আর 0 থেকে নিচের দিকে নির্দেশ করছে যে ডেফিসিট, মানে ইম্পোর্টের পরিমাণটা বেশি এক্সপোর্টের পরিমাণটা কম। আচ্ছা, যখন মানে ধরলাম ইকুইলিব্রিয়ামে ছিল, না সারপ্লাস না তোমার হচ্ছে কি যে ডেফিসিট, ধরলাম 0, কিন্তু হঠাৎ টাকার দাম মানে রুপির দাম কমে যাওয়াতে তখন কি ইম্পোর্ট, মানে কোন একটা জিনিসের বাইরে থেকে ইম্পোর্ট করার জন্য তোমাকে বেশি টাকা খরচা করতে হচ্ছে, তার মানে ইম্পোর্টের পরিমাণ তখন বেশি বেড়ে গেছে, তার মানে কি তখন ডেফিসিটে যাবে। ইম্পোর্ট বেশি হওয়া মানে ডেফিসিট, এক্সপোর্ট বেশি হওয়া মানে সারপ্লাস, তার মানে এবার আসবে ডেফিসিট। ডেফিসিট মানে আমরা নেগেটিভের দিকে যাব। হুট করে রুপির দাম কমে যাওয়াতে কমে যাওয়াতে আর ডলারের দাম বেশি হওয়ার জন্য তখন কিনা প্রোডাক্টের দাম হচ্ছে বেড়ে গেল, ডেফিসিটের পরিমাণটা বেড়ে গেল, ইম্পোর্ট বেড়ে গেল, ডেফিসিটের পরিমাণটা বেড়ে গেল। তখন কি ডেফিসিট বেড়ে যাওয়া মানে কি নিচের দিকে যাওয়া, বেশি নেগেটিভ হওয়া। ঠিক আছে, এবার কি যখন ইম্পোর্টের পরিমাণটা মানে কি যখন হচ্ছে ডলার দাম বা বেড়ে যায় আর হচ্ছে কি যে ইন্ডিয়ান কারেন্সির দাম যদি কমে যায়, তখন ধীরে ধীরে কি আমরা ডেফিসিটের দিকে দেখতে পাবো। তাই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে ডেফিসিটের দিকে চলে গেল। এবার সময়ের সঙ্গে সঙ্গে যত সময় এগিয়ে যাচ্ছে, 0 থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সময় বেড়ে যাচ্ছে, তখন কি যে বাইরের কোম্পানি কি দেখবে, যে ইন্ডিয়ার মানে একটা মেশিন কিনতে গিয়ে সেখানে আমার $1 দিলে দেখা গেল ওখানকার একটা মেশিনের দাম 100 রুপি। তার মানে $1 দাম যখন 100 রুপি আছে, তার মানে $1 দিয়েই মেশিনটাকে কিনতে পারছে। এইবার রুপির দাম কমে যাওয়া মানে সেটা দেখা গেল কি যে সেই মেশিনটার কি বলে দাম 100 রুপি আছে ইন্ডিয়াতে, কিন্তু ডলারের দাম বেশি হওয়ার জন্য কি হবে, তার কি আর $1 সঙ্গে 100 রুপি হবে না, দেখা গেল তোমার 90 মানে কি যে $0.9 হচ্ছে কি 100 রুপি হয়ে গেল। তার মানে $1 দিয়ে কেনার দরকার নেই, $1 থেকে কম ডলার দিলেই সেই হচ্ছে কি মেশিনটাকে কিনতে পারবে। তার মানে যখন ইন্ডিয়ান কারেন্সির দাম কমে যায়, এক্সপোর্টের পরিমাণ তখন বাড়তে থাকে। বিদেশিরা চাইবে কি আমি ইন্ডিয়ার থেকে মেশিনটাকে নেব, কারণ কি তাদের তুলনায় কম পয়সাতেই মেশিনটাকে কিনতে পারছে। তো ওই ক্ষেত্রে যত সময় বেশি যাবে তত কিনা এক্সপোর্টের পরিমাণ বেড়ে যেতে থাকবে। ইন্ডিয়ার কমোডিটির মানে কি যে মানুষ বেশি কিনে নিয়ে, ফরেনাররা বেশি কিনে নিয়ে যাবে, তখন দেখা গেল কি যে আবার ইম্পোর্টের পরিমাণটা তখন কি হবে, দেখতে পাচ্ছে যে ইন্ডিয়ান মানে কি যে বিজনেসম্যানরা বিদেশ থেকে একটা মেশিন কিনতে গেলে তখন বা কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে বেশি রুপি দেওয়ার দরকার পড়ছে, তখন অটোমেটিক্যালি ইম্পোর্টটা কমে যাবে। তো ইম্পোর্ট কমে গেল, এক্সপোর্টের পরিমাণটা বেড়ে গেল, তখন কি হয় এক্সপোর্টের পরিমাণ বেশি হওয়া মানে কি তখন সারপ্লাস, মানে তখন দেখো গ্রাফটা আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে পজিটিভের দিকে যাচ্ছে, মানে সারপ্লাসের দিকে যাচ্ছে। তো এটা দেখতে অনেকটা জে আকৃতির মতো দেখতে পাচ্ছি আমরা। তো আমি যদিও খাতাটা এইভাবে মানে কি কপিতে এভাবে রেখেছি, জানি না কেমন ভাবে তোমরা কিভাবে দেখছো সেই কপিটাকে, উল্টো দিকে যদি হতে পারে তো এটাকে উল্টো মানে কি এভাবে যদি দেখি জের মতো, হ্যাঁ এটা জের মতোই দেখা যাচ্ছে। আশা করি তোমরাও আমি উল্টোভাবে ধরে নিই, তোমরা এভাবে দেখলেও যে জের মতো দেখতে পাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে কি জে কার্ভ। তো জে কার্ভটা কখন প্রযোজ্য,
কোন সিচুয়েশনে প্রযোজ্য, যখন রুপির দাম কমে যাবে এবং ডলারের দাম বেড়ে যাবে, সেই ক্ষেত্রে কিনা যে এই যে কার্ভ সিচুয়েশনটা আসে। আশা করি ভিডিওটাকে যে ইনফরমেটিভ লাগলো। মানে এই যে কার্ভ শেষ করার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। আমরা এরপরই মানে নেক্সট চ্যাপ্টারটা আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটাকে শুরু করব, ভিডিও বানানো শুরু করব। এই টপিকটা যথেষ্ট কঠিন, অনেক মানুষের কাছে কঠিন বলে মনে হয়। তো আমি যদি আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো, তবে এটাকে আর কঠিন বলে মনে হবে না, এটা সহজ টপিক বলেই মনে হবে। আর এতে করে তোমাদের WBCS বা ইউপিএসসিতে কোনো কিছু জায়গাতেই থিওরি পার্টটাতে মনে হয় না খুব একটা বেশি সমস্যা হবে। তো আমি যদিও মানি ব্যাংকিং চ্যাপ্টারটা বিরাট বড় চ্যাপ্টার, তো আমি প্যারালালি চেষ্টা করব ছোট ছোট চ্যাপ্টারটাকে এর সঙ্গে সঙ্গে শেষ করার। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে যে তোমরা এতটা কষ্ট করে এই শেষ পর্যায় পর্যন্ত সঙ্গে ছিলে। আর নেক্সট ভিডিও সময় তোমরা অবশ্যই প্রেজেন্ট থাকবে, তবে আমি আশা করব যে তাতে তোমাদের ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে, বাই।